আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব আরও একটি কবিতা নিয়ে, সেটা হচ্ছে যে তাহারই পরে মনে কবিতা। হ্যাঁ, এই কবিতাটা তোমরা ভাবছো যে আসলে তাহারই পরে মনে কবিতা লিখেছে সুফিয়া কামাল, কিন্তু সুফিয়া কামালের সাথে কেন আরও একজন ব্যক্তিকে কেন আমি যুক্ত করেছি, তাই তো? কারণটা হলো যে এই সুফিয়া কামালের তার জীবনের সবচেয়ে যে ঘনিষ্ঠ মানুষটাকে নিয়ে সেই তাহারই পরে মনে কবিতা লিখেছেন। তাহারই পরে মানে কাকে মনে পড়ে জানেন? এটা কাছের মানুষটাকে নিয়ে মনে পড়ে তার। এই জন্য কাছের মানুষটা মানে কবিতার মূল যে নায়ক, আমি তাকে বাদ দিয়ে তো আর শুধু তার ছবি দিতে পারি না, তার ছবির সাথে দিয়ে দিলাম। আমাদের এই জন্য এই নায়ককে নিয়ে আমাদের এই নায়িকা সুফিয়া কামাল পুরো কবিতায় লিখেছেন। আর আমি সেই কবিতাটা শরীফ ওবায়দুল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা করছি। ওকে, কবিতার আগে আমরা 5 মিনিট পুরোটা একটু সামারি করছি। শোনো কাহিনী কি হয়েছে। কাহিনী খুব চমৎকার, ভালোবাসা চমৎকার মাখামাখি হয়েছে, শুনবা? দেখো, সুফিয়া কামাল চুপচাপ নীরবে বসে আছে, কথা বলছে না। কোনো একটা বসন্ত চলে আসছে তখন। হঠাৎ করে তার মন খারাপ, মাথা নিচু করে বসে আছে। কিন্তু তার ভক্তবিন্দু মানে তোমরা যাদেরকে এখন বলো ফ্যান পেজ, এই ভক্তবিন্দুরা তারা তাকে পাগল করে ছাড়িয়ে দিল। কিভাবে পাগল করছে? তারা মনে করে তাকে বলতেছে যে হ্যাঁ, আইসে বলছে, হে কবি, তুমি নীরব কেন? তুমি চুপচাপ কেন? তোমাকে চুপচাপ থাকা একদম মানায় না। ফাগুন চলে এসছে, তুমি চুপচাপ। সবকিছু চলে আসতেছে, বসন্ত চলে আসে, তুমি চুপচাপ। তোমার এটা মানায় না। মাথা নিচু করে আছে, একটু মাথা উঁচু করছে। কিভাবে জানো? স্নিগ্ধ আঁখি তুলে, মানে কোমল চাহনি। চোখগুলো ভেজা ভেজা ছিল, বা এমন একটা অবস্থা ছিল, তার নিচু মাথা নিচু ছিল। তখন কোমল একটা চাহনি দেশে বলছে, দক্ষিণে দরজা কি খুলে গেছে, বাতাবি লেবুর কি ফুল ফুটেছে, আমের মুকুল কি ফুটেছে। এবং শুধু তাই না, এই আমের মুকুল আর বাতাবি লেবুর যে গন্ধটা আছে, এটা কি চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, সবকিছু হয়েছে। ভক্তকে সে প্রশ্ন করছে কথা। ভক্ত এবার টোটাল 5টা প্রশ্ন করেছে পুরো কবিতার মধ্যে ভক্তকে। আর প্রথম প্রশ্ন ছিল এটা। ভক্ত এবার থতমত খাই বলছে, হ্যাঁ সবই তো হয়েছে, সমস্যা কি? আমের মুকুল ফুটছে, বাতাবি লেবুর ফুল ফুটছে, চতুর্দিকে গন্ধ গন্ধে আকুল হয়ে যাচ্ছে, দক্ষিণে বাতাসে সবকিছু। তো সমস্যা কোথায়? চুপ করে আবার চুপ হয়ে গেছে সুফিয়া কামাল। ভক্ত আবার জিজ্ঞেস করছে, আবার উত্তর দিচ্ছে। এবার কিভাবে উত্তর দিচ্ছে শোনো, আবার উত্তর দিচ্ছে শোনো। এবার উত্তর দিচ্ছে কিভাবে? অলখের পাথার বাহিয়া, মানে দৃষ্টি তার চোখ যত দূর যায় তত দূর তাকিয়ে সে বলছে, তরি তার এসেছে কি? মানে তরি মানে নৌকা, নৌকা কি এসেছে? এবং আসার পরে কি সেই নৌকা কি আসতে আসতে আগমনী গান গাইছে, মানে বসন্তের যে গান গায় সবসময় আসতে, সে সাংস্কৃতিক যে গানটা হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, সেটা কি হচ্ছে কিনা? সে বলছে হ্যাঁ সবই তো হচ্ছে। ও ও স্বামী সন্ধান রাখিনি, তারা আমাকেও সন্ধান রাখেনি। এই কথাটা সুফিয়া কামাল আবার বলছে। সে এই কথাটা বলছিল। তখন ভক্ত আবার তাকে প্রশ্ন করছে, আবার সে উত্তর দিচ্ছে যে বেশ। ভক্ত ছাড়তেছে না, ভক্ত কয় একটা গান শোনাও, তোমার কণ্ঠে একটা গান শুনবো, এ মোর মিনতি, এই সে বলতেছে, এই কথা বলতেছে। ভক্ত ছাড়তেছে না, কয় একটা গান শোনা। ভক্ত তো আসলে জানে না তার যে প্রেমের জ্বালা বা যে প্রেমের কষ্টটা, তার যে স্বামী বিয়োগের যে কষ্টটা হঠাৎ মনে পড়া, এটা কিন্তু একবারের জন্য সে কবিতায় লেখে নেই। সে তার মতো করে সে কষ্টগুলো, অভিমানগুলো সে বলতেছে। ভক্ত মনে করছে যে কি নাকি এরকম। ভক্ত তার মতো করে সে বলতেছে, এটা করো সেটা করো, এরকম বলতেছে। এবার কাহিনী শুনে কি হয়েছে? এবার সে বলতেছে আবার যে আমি না হয় বা এবার গানে বা না গাইলাম তাতে কি, আমার গানের জন্য কি বসন্ত বসে আছে? বসন্ত কি আমার গানের জন্য অপেক্ষা করেছে? কই না তো। সে তো ফাগুনকে স্মরণ করে ঠিকই চলে আসছে। মানে ফাগুনকে স্মরণ করে সে তো ঠিকই চলে আসছে। সে কি আমার গানের জন্য কি বসে আছে? কই না তো। সে তো আমার গানের জন্য সে বসে নেই। এরপরে আবার সেই ভক্ত আবার আরেকটা প্রশ্ন করছে। সে আবার উত্তর দিচ্ছে যে দেখো ভাই, সবাই সবাইকে স্মরণ করে আসে, সবকিছু হচ্ছে, কিন্তু আমার প্রিয় মানুষটা তো একবারও আসছে না। আমি যাকে স্মরণ করে কষ্ট পাচ্ছি, যে আমি ভাবতাম যে সে না থাকলে বসন্ত হয় না, কিন্তু সবই তো হচ্ছে, আমার মানুষটা তো আসছে না, মানুষটা তো নেই। আবার সে ভক্তের প্রশ্ন। এবার সুফিয়া কেমন উত্তর দিচ্ছে মৃদু মধুস্বরে। কি উত্তর দিচ্ছে বলতো? মৃদু মধুস্বরে উত্তর দিচ্ছে, শোনো। এই যে দেখতেছো গাছে ফুল ফুটেছে, মানে ফুল কি ফোটেনি শাখে, মানে এটা বলছে কি, এ দেখো গাছে ফুল ফুটেছে,
সেই ফুলগুলো আবার মাটিতে পড়ছে। এটা মানে কি বুঝতেছো? এটা মানে হলো এই ফুল দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। শুধু তাই না, পূজা নিবেদন বা অর্ঘ্য বিরোচন করা হচ্ছে সেই ফুল দিয়ে বসন্তকে স্মরণ করে। এত কিছু হচ্ছে, কিন্তু আমার মানুষটা তো আর আসছে না, সে তো আর নেই। তাহলে বসন্ত তো আর আমার জন্য না, ফাগুন তো আর আমার জন্য না, এসব তো আমার জন্য না। শীত আসলো, বসন্ত, সব আমার জন্য না এগুলা। লাস্টে আবার ভক্ত প্রশ্ন করছে, অভিমান করেছো তাই না? যদিও আসছে, তুমি তাকে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, এই সেই আড্ডিম অনেক কথা বলা শুরু করছে। কিন্তু শেষে যে কথাটা লাস্ট বারবার মতো বলতেছে আবার সুফিয়া কামাল, এবার কিভাবে বলছে না, একটু কাছে সরে এসে, মানে একটু কাছাকাছি এসে বলতেছে, দেখো রিক্ত হস্তে, মানে শীত আসছে, শীত আসছে মাঘের সন্ন্যাসী হয়ে। এই শীতটা যখন আসছে সেটা মাঘের সন্ন্যাসী রূপে আসছে। কিন্তু আমরা তো এই শীত যখন আসে মাঘের সন্ন্যাসী হয়ে আসে, ঠিকই আসে, কিন্তু এই শীতকে, এই শীত আসার পরে, এই শীত আসার পরে আমরা কিন্তু এই শীতকে এইভাবে এত চমৎকারভাবে বরণ করে নিচ্ছি তোমরা সবাই, কিন্তু শীতে আসার পরে চতুর্দিকে আবার চাদর দিয়ে তাকে ঢেকে রাখছে। শীত তার ভালোবাসা, কাকে কুয়াশাকে চাদর বলছে আর কি। শীত আসছে, চাদর দিয়ে ঢেকে রাখছে কুয়াশা, এত সুন্দর ভালোবাসা তাদের মাঝে, এত কিছু হচ্ছে। কিন্তু আমি না, এত কিছুর মাঝেও আমি এই পৃথিবীর পথে আমি রিক্ত হস্ত, আমি খালি হাত, তাহাকেই পরে বলে হতে পারি না কোনো মধ্যে। ভক্ত যত কথাই বলুক না, লাস্টে সে বলছে, দেখো পৃথিবীতে আমি এখন নিঃস্ব, আমি একা, আমার কেউ নেই, আমি প্রচন্ড একা অবস্থায় আছি। আমার এই পাশে মানুষটা দেখছো না, এই মানুষটা এখন আর সাথে নেই, আমি এখন একা। শুধু তাহাকেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। সবকিছুর মাঝে শুধু আমার তাহাকেই পরে মনে, যে ভুলিতে পারি না কোনো মতে। কারণ কি জানো, যে মানুষটা যখন সুফিয়া কামাল লেখা শুরু করছে লেখনী, তখন কিন্তু নারীরা লেখালেখির চিন্তা করতেই তো দূরে কথা, বাসা থেকে বাইরে হওয়া চিন্তা করা নিষেধ ছিল ওই সময়টা। সেখানে তার স্বামী তাকে মোটিভেশন বা ইন্সপিরেশন দিয়েছে লেখালেখির। আর যে মানুষটা তাকে সুফিয়া কামাল হতে শিখিয়েছেন, সে মানুষটা যখন চলে গেছে তার কাছ থেকে, তখন একটু খারাপ লাগাই স্বাভাবিক। এটা বসন্ত আসে তো খারাপ লাগবে স্বাভাবিক। যাই হোক, আমরা আজকে তাহারি পরিবার কবিতার শিরোনাম বা আমরা ডিটেলসটা বা সামারিটা আমরা মোটামুটি আলোচনা করেছি। আমরা এখন যাবো লাইন বাই আলোচনা করব, ব্যাখ্যা করব। তার আগে আমরা কি বলবো, এই কবিতার উৎস পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হবে, তাই তো? ওকে, আমরা চলে যাচ্ছি। কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত না, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। সংলাপ নির্ভর কবিতা, এটিতে নাটকীয়তা প্রকাশ পেয়েছে। সংলাপ নির্ভর মানে হলো এই কবিতার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত এবং কবির ভক্ত এবং কবি দুজন আলোচনা করছিলেন পরস্পর, এই জন্য এটাকে বলা হয় সংলাপ নির্ভর কবিতা। প্রথম লাইন ছিল, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, শেষ লাইন হচ্ছে, রিক্ত হস্তে তাহাকে পরে মনে ভুলিতে পারি না কলমতে। আমাদের উৎস পরিচিতি শেষ, আমরা এখন চলে যাব এই কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যায়। হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, হে কবি পৃথিবীতে ফাগুন বা বসন্তের আবির্ভাব ঘটেছে, তুমি চুপচাপ রয়ে গেছো এখনো, তোমাকে চুপচাপ মানাচ্ছে না। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, তুমি তোমার গানের প্রশংসার মাধ্যমে কি বসন্তকে বরণ করে নেবে না? কহিল সেই স্নিগ্ধ আখিতটি। তখন সুফিয়া কামাল সে প্রথমবার বলছে কিভাবে, চোখটা স্নিগ্ধ মানে চোখটা, আখি মানে চোখ, আর চোখ তুলে সে বলছে, কোমল চাহনিতে সে বলছে, দক্ষিণা দুয়ার গেছে খুলে। কবি বসন্তের আগমন সময় উদাসীন ছিলেন, তাই তাকে যখন জিজ্ঞেস করা হলে উদাসীন মানে সে পাত্তা দিচ্ছে না বসন্ত নিয়ে, জিজ্ঞেস করা সে বলছে, ও দক্ষিণা দরজা কি খুলে গেছে? শুধু তাই না, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, কি ফুটেছে কি আমের মুকুল? বাতাবি লেবুর যে ফুলটা সেটা কি ফুটেছে, এবং আমের মুকুল কি ফুটেছে? শুধু তাই না, দক্ষিণা সমীর মানে বাতাস, দক্ষিণা বাতাসে তার গন্ধে গন্ধে কি চতুর্দিকে আকুল হয়ে আছে তো? মানে বাতাবি লেবু এবং আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাসের সাথে চতুর্দিকে কি গন্ধটা ছড়িয়ে গিয়েছে কিনা, এই প্রশ্নটা সুফিয়া কামাল তার ভক্তকে জিজ্ঞেস করছিল। এখনই দেখনি তুমি, আর ভক্ত বলছে, এখনই দেখনি তুমি কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা মানে সে অন্যমনস্ক, মানে সে যে অনেকটা কেমন জানি তুমি আনমনা অবস্থায় আছো। মানে বসন্ত এসেছে অথচ তুমি ফুলের অলংকার দিয়ে বসন্ত সাজাচ্ছ না, ব্যাপারটা কেমন না? এই জন্য বলছি যে উন্মনা তুমি।
কোথা তব নবপুষ্প সাজ, মানে কোথায় তোমার ফুলের মতো ফুল দিয়ে ভালোবেসে যে ফুল দিয়ে সাজানো কোথায় গেল। মানে বসন্ত এসেছে কবি ফুলের অলঙ্কার কবিতায় নবপুষ্পিত করেনি, ভক্তের জিজ্ঞাসা যে কোথায় তোমার ফুল দিয়ে ভালোবেসে বসন্তকে বরণ করে নেওয়ার আগের মতো সে চিন্তা চেতনা বা পদ্ধতিগুলো কোথায়, এই কথাটা ভক্ত জিজ্ঞেস করেছে। কইলে সে সুদূরে চাহিয়া, দ্বিতীয়বার সুফিয়া কামাল দ্বিতীয়বার বলছে। এবার দ্বিতীয় কথাটা কিভাবে বলছে সুদূরে চাহিয়া, মানে যতদূর চোখ যায় তত দূরে চাহিয়া সে বলছে, অলখের পাথার বাহিয়া, মানে অলখের মানে পাথার মানে যতদূর চোখ যায়, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, তরি মানে নৌকা তার আসছে কি, এবং সেই নৌকা আসার পরে সেই নৌকাতে কি আগমনী গান গেয়ে হওয়া হয়েছে কি, মানে আগমনী গান গাইছে কি, এই কথা সে জিজ্ঞেস করেছিল। বসন্তের আগমনী গান গাইছে কিনা। দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনী সন্তান, এবং ওই যে তারা কি মানে বসন্ত এই যে তরি তার যে নৌকা সংস্কৃতি যারা মানে নৌকার মাঝিরা আসছে গান গাইতে গাইতে, তারা কি আমাকে ডেকেছে, ও আচ্ছা আমি অবশ্য শুনি নাই, আমি সেটা সন্ধানও রাখিনি, অর্থাৎ শুনিয়ে সন্দেহ রাখিনি। এখন বলছে কহিলাম ওগো কবি রসিয়া লহন আজগীতি, ভক্ত আবার জিজ্ঞেস করছে ওগো কবি তুমি তোমার গান রচনা করে নাও, গান রচনা করে না, তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো এটা আমার প্রার্থনা, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এ মোর মিনতি মানে এটা আমার প্রার্থনা যে তোমার কণ্ঠে আমি বসন্তের গান শুনবো, একটু আমাকে বসন্তের গান শোনাও না, আগে যেভাবে গান শোনাতে। ভক্তর এই কথা বলার পর কবি আবার তৃতীয়বারের মতো সে উল্টে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে, কহিল সে মৃদু মধুস্বরে, এবার কিভাবে বলছে, মৃদু মধুস্বরে বলছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, এবার না হয় কবি মধুস্বরে বলেন আমি না হয় আবার গানই বা না গাইলাম তাতে কি, বসন্ত তো আসতে ভোলেনি, বসন্ত তো আসতে আমাকে ভোলেনি, ফাগুন স্মরণ করে সে তো যথাসময় চলেছে, সে ফাগুন মাসকে স্মরণ করে যথাসময় সে শিখে চলে আসছে, সে তো আর আমাকে আসতে ভোলেনি আমার কাছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তের আনিতে বরিয়া রহিনী সে ভুলেনি তো এসেছে ফাগুন সরিয়া, সে বলে নাই তো সে ফাগুনকে স্মরণ করে সে আসতে ভুলে নাই, ফাগুনকে ভালোবেসে সে ঠিকই চলে আসছে, সে তো আর আমার জন্য আসে নাই, সে তাকে ভালোবেসে ঠিকই চলে আসে, তার আমার জন্য আসলে, ঠিক আছে, সুতরাং আমি বা কার জন্য গান গাবো, আমি বা এত কিছু কেন করবো, শুধু শুধু দরকার নেই ফাও এসব। এবার আবার বলছে, ওকে, কহিলাম ওগো কবি, ভক্ত আবার বলছে ওগো কবি অভিমান করেছো কি তাই, তুমি কি এর জন্য অভিমান করেছো, তাদের ফিরিত দেখে ভালোবাসা দেখে তুমি কি অভিমান করেছো, যদিও এসেছে তবু তুমি তারেক করলে বৃথায়, যদিও বসন্ত আসে যা কিছু হয়েছে কিন্তু তুমি তাকে অবজ্ঞা করতেছো, সবকিছু তাকে অবহেলা করতেছো, কহিলে সে পরম হেলায়। এবার চতুর্থবারের মতো সুফিয়া কামাল বলছে পরম হেলায় হেলায় বলছে, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফুটে শাকে, আমি ব্যর্থতা কেন দিব তাহলে এই ফাগুন সময়ে ফাগুন মাসে বা এই সময়টাতে আমি তাকে কেন অবজ্ঞা করব, তাকে কেন এই অবহেলা করবো, তুমি কি বলছো, তুমি শোনো একটু, ফুল কি ফোটেনি শাকে, মানে ফুল কি গাছে ফোটেনি, পুষ্পারতি লবে নাকি ঋতুরাজন, মানে ফুলের পুষ্পারতি লবে নাকি মানে ফুলের অভ্যর্থনা কি লাভ করনি ঋতুর রাজন মানে বসন্ত, ঋতুরাজন মানে কি বসন্ত, বসন্ত কি ফুলের অভ্যর্থনা লাভ করেনি, তুমিই বলো, সবই তো করেছে, সবই তো হয়েছে আমি ছাড়া, আমি সুফিয়া কামাল ছাড়া সবই তো হয়ে গেল, সবকিছু প্রকৃতিগতভাবে সবই হচ্ছে, কিন্তু আমার মানুষগতভাবে আমার মানুষটা তো আর নেই। ওকে, এবার বলছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করণে অর্ঘ বিরোচন, মাধবী কুড়ি যে একটা ফুল ছিল, সে বলতে চান যে কোনো কিছুই অপেক্ষা করা নাই, ফুল ফোটা সুবাস ছড়ানো পূজা নিবেদন করা, অর্ঘ বিরোচন মানে পূজা নিবেদন করা, ফুল ফোটা সুবাস ছড়ানো মাধবী কুড়ির যে ফুল সবকিছুই হয়েছে, সবকিছু হলো, পূজা নিবেদন হলো, সবকিছু হলো, কিন্তু সবই তো অব্যাহত রয়েছে, শুধু আমার মানুষটা তো আর আগের মতো আসে, আমার মতো মানুষ, আমি ভাবছি যে তার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে বসন্ত, কিন্তু সবই তো চলমান রয়ে গেল। এবার আবার ভক্ত বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, যাই হয়েছে হয়েছে শোনো, তারপরে বসন্তের প্রতি তোমার কেন এই মুখ ফিরানো, কেন যে বিমুখতা সেটা তোমার কেন বসন্তের প্রতি, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কই ভক্ত বুঝতে পারছে না যে সানন্দে বসন্ত বন্দনা এত কিছু সে কেন বারবার মুখ ফেরাচ্ছে, আচ্ছা সে তোমাদের মতো যে ফেসবুকে পোস্ট দিয়ে বলে দিবে বন্ধুরা আমার ব্রেকআপ হয়েছে, আমার খুব কষ্ট, ফিলিং অ্যালন, ফিলিং লোন, মানে এই টাইপের ঘোড়ার ডিম কি লিখবে না, এত সহজে সে অ্যাভেলেবেল না তার ভালোবাসাটা,
যেন সে সহজে একবারের জন্য কিন্তু স্বামীর কথা সে প্রকাশ করেনি। আর তোমাদের কথা নাই বললাম, যাই হোক, এই জন্য সে কি করেছে, মজার ব্যাপার হলো এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর পীড়িত দুজনের মাঝে, কিন্তু একবারের জন্য স্বামীর নাম উচ্চারণ করেনি, কারণ স্বামীর প্রতি যে ভালোবাসা সে প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। এবং সেটা ভালোবাসা মানে অনেক বেশি হলেই যে বারবার স্বামীর নাম দিয়ে ফেসবুকে পোস্ট দিতে হবে, খারাপ লাগলে পোস্ট দিতে হবে, সে কি আসলে বলতে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এই জন্য সে একবারের জন্য স্বামীর নাম বলেনি। লাস্টে সে বলছে কহিল সে কাছে সরে আসে, পঞ্চমবারের মতো টোটাল 5টা কথা বলেছে সুফিয়া কামাল তার এই কবিতায়। কাছে সরে এসে সে বলছে কহিলি কুহিলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, কুহিলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, উত্তরীতলে মানে হচ্ছে চাদর, মাঘের সন্ন্যাসী মানে শীতকে বলছে মাঘের সন্ন্যাসী, কুহিলি উত্তরীতলে, কুহিলি এসেছে চাদর দিয়ে ঢেকে রাখছে শীত, শীতটা যখন আসে তখন এই শীতকে যখন কুয়াশা, কুহিলি মানে কুয়াশা, কুয়াশা চতুর্দিকে হয়ে গেছে, তখন এই মাঘের সন্ন্যাসী শীতটা যখন আসে, এই শীতটা কি চমৎকার ভাবে কুয়াশাকে ঢেকে রাখছে, এই কথাটা সে বলছে, মানে কুয়াশা ঢেকে রাখছে চাদর দিয়ে। অর্থাৎ গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তর পথে, সবকিছুই সবার মতো ভালোবাসা, সবাইকে কি সুন্দর ভালোবাসাগুলো সবাই আগলে রাখছে, কিন্তু গিয়েছে চলিয়া সবকিছু চলে যাচ্ছে ধীরে ধীরেই পুষ্প শূন্য দিগন্তর পথে, ফুল ছাড়া, ফুলহীন এই জীবনে সবকিছু চলে যাচ্ছে আমার, কিন্তু আমি না রিক্ত হস্ত, খালি হাত, তাহারই পরে মনে ভুলিতে পাই না কোনোমতে। আমি প্রচণ্ড খালি হাত বা প্রচণ্ড একা আছি, আমি কোনোভাবেই বা কোনো মাধ্যমেই তাকে আমি ভুলতে পারি না। শুধু তাহাকে আমার মনে পড়ে, প্রিয় মানুষটাকে আমার মনে পড়ে, যেই আমার বসন্ত বা যেই আমার ভালোবাসা, যে আমার ফাগুন সবই ছিল, তাকে মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। এই চমৎকার কবিতাটা ভালোবাসার একটি নিদর্শন স্বরূপ সুফিয়া কামাল তার স্বামীর প্রতি যে ভালোবাসা, এটাকে সে প্রকৃতিগত এবং মানুষের যে ভালোবাসাটা সে একত্র করেছেন। প্রকৃতির নিয়মেই চলে, কিন্তু মানুষের নিয়মটা ভেঙে যায় সৃষ্টিকর্তার কর্তৃক। এটা একটা সাস্টেনেবল পিরিয়ড পর্যন্ত থাকে আবেগ ইমোশনটা। সবকিছু এই কথাগুলো চমৎকারভাবে বর্ণনা করেছেন সুফিয়া কামাল তার এই কবিতায়। আমরা এতক্ষণ লাইন বাই লাইন ব্যাখ্যা করেছি, আমরা এখন চলে যাব কবিতার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে। কবিতাতে স্থবকের সংখ্যা হলো 5টি, কবিতাতে লাইন সংখ্যা হলো 30টি, কবিতাতে কবির ব্যক্তি জীবনের দুঃসময় ঘটনা ছায়াপথ করেছে। কবি মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন শীত ঋতুকে। কবিতায় শীতের রূপকে স্থাপন করা হয়েছে বসন্তের ঠিক বিপরীত, আর বসন্তের আগমনে কবির হৃদয় জেগে ওঠে শীতের কথা। দক্ষিণের সমীর অধীর আকুল বলতে কি বুঝেছে, বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের কথা বলেছে। কবি নীরবতার কারণটা কি, তার প্রিয় বিয়োগ ইত্যাদি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা এগুলো দেখে নিও। পুষ্পসেনী দিগন্তের পথে চলে গিয়েছে কি, মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী কোথায় গেছে, রিক্ত হস্তে। ঋতুর রাজনটা কে ছিলেন, বসন্ত। এই টাইপের আরো প্রশ্ন তোমরা দেখে নিও এগুলো। এই যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনগুলো এভাবে দেখি তো। মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে কোথায় গেছে, পুষ্পসেনী দিগন্তর পথে। ওকে, তারই পরে মনে একবার, বসন্ত 4বার, কবি 5বার, টোটাল এইভাবে বলছে। তারই পরে মানে কবিতায় তারই পরে মানে শব্দটা একবার আছে, বসন্ত আছে 4বার, কবি শব্দটা লেখা আছে 5বার। এই জিনিসগুলো আসতে পারে কোশ্চেন, এগুলো দেখে নিও। প্রকৃতিতে বসন্ত এসেছে ফাগুনকে স্মরণ করে, এক্স্যাক্টলি। ওকে, তথ্য দেখে নিও। আমরা আবার চলে আসছি, আমরা একটা লিখিত আলোচনা করব একটু, যে লিখিত কিভাবে লিখতে হবে সেটা নিয়ে। বরাবর মতো আমরা জানি এই লিখিত প্রশ্নটা তোমরা জানো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত থেকে আড়াই অর্থাৎ লিখিত বাংলার উপর 20 মার্ক আছে। এই সমস্ত সবকিছু নিয়ে আমি তোমাদেরকে একটা লিখিত ক্লাসের জন্য আয়োজন করব। লিখিত, আমি আবার বলছি, আমি এইচএসসি এর জন্য সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটা ক্লাস, সেটা নিয়ে ক্লাস নিব। আগে তোমরা কবিতাগুলো ক্লাস করো, কবিতাগুলো পড়ো, পড়া শেষ হও, এরপরে আমি সবগুলো কবিতার উপর সৃজনশীল তোমাদেরকে প্র্যাকটিস শিখাবো, প্র্যাকটিস করাবো কিভাবে করতে হয়, ঠিক আছে। ওটা তো আসবে একটু পরে। এবং শুধু তাই না, এইচএসসিতে ছেড়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিতটা কিভাবে আসবে সেটা একটু খেয়াল করো। বিশেষ করে একটা প্রশ্ন আমি দিচ্ছি, তারই পরে পরে কবিতায় কবির কার কথা মনে পড়ে কেন। উত্তর, তারই পরের কবিতা কবি সাহিত্য সাধনার প্রধান স্বামী যে ছিলেন সৈয়দ নেহাল হোসেন, উৎসাহদাতা। আমি প্রথমে যার ছবিটার সাথে সুফিয়া কামালের ছবি দিয়েছি, সেই মানুষটার কথা বলছি আমি। এই প্রথম স্বামী মৃত্যুতে কবির অন্তরে বিষণ্ণতার মূল কারণ, প্রিয় মানুষকে হারানোর ফল তার জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। কবির শোকাচ্ছন্ন হয়ে পড়া বিস্তৃত হাহাকারে। এই কথাগুলো আমি যা বলছি তোমাদেরকে প্রথমে, যে 5-6 মিনিট তাহারই পরমাণু সম্পর্কে, পুরোটা কবিতায় যদি ভালো করে এভাবে পড়ো, তাহলে তুমি অনেকগুলো লিখতে পারবা, ঠিক আছে। তোমার কি মনে আছে আমি একটা কথা বলছিলাম বারবার, যে
প্রকৃতিগত সৃষ্টির সবকিছু নিয়ম তান্ত্রিকভাবে চলছে, আর মানুষের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকমভাবে চলছে। এখানে আবার ইমোশনের কোনো দাম নেই। দেখো, বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন, এই কথাটা কেন বলছি? কারণ ওই যে আমি বলছি, কারণ বসন্ত সৌন্দর্য আমার কাছে কোনো অর্থহীন। কারণ কেন অর্থহীন? এই যে আমার প্রিয় মানুষটা নাই, কেন নাই তা আমি ব্যাখ্যা করছি যে এই 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 বাস দেখিনি এগুলা। এখন আমরা চলে যাচ্ছি তারপরে যেটা হচ্ছে যে এই লিখিত প্রশ্ন যাওয়ার পরে আমরা দেখছো বিগত সালের প্রশ্ন চলে যাচ্ছে। আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা এইচএসসিতে বা বিভিন্ন জায়গায় যে কোশ্চেনগুলো আসে, যে টাইপের এমসিকিউ প্রশ্ন, লিখিত না এমসিকিউ, এরা আমাদের SW হোমওয়ার্ক থাকে প্রতিটা ক্লাস শেষে। আমরা একটা কবিতা ক্লাস শেষে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, 10টা এমসিকিউ প্রশ্ন। সেটা কি? কৈলাসে স্নিগ্ধ আঁখি তুলে বাক্যটি কয়ে স্নিগ্ধ বলতে বোঝানো হয়েছে কি? তাহার এই পরের কবিতায় বসন্ত বন্দনা কবি বিমুখতার কারণ কি? রাগ, অভিমান, প্রিয় বিয়োগ, হতাশা। অর্থাৎ এই টাইপের আমরা মোট 10টা হোমওয়ার্ক আছে। তোমরা অবশ্যই ভিডিও দেখে বাসায় এগুলো প্র্যাকটিস করে নেবে। এই দশটা কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবা। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এগুলো অনেক আছে। তোমরা এই প্র্যাকটিস করে নিবা, আর যখন কোশ্চেন থাকবে তখন আমাকে অবশ্যই প্রশ্ন করবা। এবং এই প্রশ্ন যে উত্তর এত ধরে 10টা প্রশ্ন এমসিকিউ নিজেরা করবা। আমরা এগুলো প্রত্যেকটা কবিতা থেকে যে কোশ্চেনগুলো আছে তার উপর আমরা একটা প্র্যাকটিস ক্লাস নিব। সে সময় তোমরা সার্ভ করে নিও তোমার উত্তরটা কি সঠিক নাকি বেঠিক। আমরা যখন উত্তর সহ দিয়ে দিতাম তাহলে এটা তোমার কোনো কাজে বা পরীক্ষা কোনো কিছু হতো না, যেন পরীক্ষামূলক বা পরীক্ষা দেওয়া হতো না। ঠিক আছে? যেন প্রশ্ন থাকলে আমরা তো আসি সাথে সাথে। আর অবশ্যই মাথা রাখতে হবে, বাহুবলী না সরি পরখালি কি লেখা আছে দেখো তো। তোমরা তো অবশ্যই এটা দেখার পর ভাবতেছো বাহুবলী, আর তোমরা মাথার মধ্যে সবচেয়ে মুভি, বিনোদন এগুলো নিয়ে কাজ করে ব্যাপারটা এরকম। কিন্তু না, এটা হচ্ছে কি পরখালি। কি কি নিয়ে পরখালতে হবে? এগুলো কি কি তোমরা ভাবছো যে ওই বাহুবলীর সবকিছু এটার ভিতরে না। এই যে বই, শিটস, PDF, স্লাইড সবকিছু নিয়ে সাথে নিয়ে পড়ো, এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।